রোববার থেকে চলবে লঞ্চ, সোমবার থেকে বাস। গণপরিবহন চালুর আগেই ঢাকামুখী মানুষের ঢল। একদিনের রেকর্ড আক্রান্ত ২৫০০, মৃত্যু ২৩ জনের। সপ্তাহে করোনা রোগী বাড়ছে ১০,০০০ করে, শঙ্কিত বিশেষজ্ঞরা। এবং লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে হত্যার বিচার পাওয়া কঠিন হবে বললেন পররাষ্ট্রমন্ত্রী। দেখছেন এটিএন নিউজ অ্যাট 8-এ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শাইখুল মাশাইখ। প্রিমিয়ার সিমেন্ট সংবাদ শিরোনাম শুনছিলেন। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। করোনা মহামারীর এই দুঃসময়ে কর্তব্য পালন করে যাচ্ছেন নিষ্ঠাবান অনেক চিকিৎসক। সীমিত জনবল ও সুযোগ সুবিধার মধ্যেই আর্তপীড়িতের প্রতি তাঁরা বাড়িয়েছেন গভীর মমতার হাত। তাদের প্রতি এটিএন নিউজের ভালোবাসাময় আয়োজন থ্যাংক ইউ ডক্টর। সাথে থাকছে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড। দেখতে প্রতিদিনই চোখ রাখুন এটিএন নিউজে। এবারে মূল আয়োজন। নতুনভাবে নির্ধারণ করা ভাড়ায় আগামী ১ জুন থেকে বাস চলাচল শুরু হবে। সংশ্লিষ্ট কমিটি এক বৈঠকের মাধ্যমে নতুন এই ভাড়া নির্ধারণ করবে। অন্যদিকে আপাতত ভাড়া না বাড়িয়ে রোববার থেকে আগের ভাড়াতেই চলবে লঞ্চ। শফিকুল হকের রিপোর্ট দেখুন। দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে ৩১ মে থেকে সীমিত আকারে গণপরিবহন চলাচলের অনুমতি দিয়েছে সরকার। যদিও বাড়তে থাকা করোনা সংক্রমণের মধ্যে গণপরিবহনের ব্যবহার ঝুঁকি আরও বাড়াতে পারে এমন শঙ্কা রয়েই যায়। সামাজিক দূরত্ব কিভাবে নিশ্চিত করা যায় বা স্বাস্থ্য সুরক্ষার কি ব্যবস্থা থাকবে গণপরিবহনে, এসব বিষয় মাথায় নিয়েই বনানী বিআরটিএর কার্যালয়ে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম। জীবন জীবিকার চাহিদা সমকালীন যে বিষয়, এগুলি বিবেচনায় এনেই এটা জনবান্ধব সরকার সেভাবে একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে যাত্রী সংখ্যা কমাতে হবে। সেক্ষেত্রে ক্ষতি পুষিয়ে নিতে সংশ্লিষ্ট কমিটি নতুন ভাড়া নির্ধারণ করে দেবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব। আর ভাড়া পুনর্নির্ধারণের বিষয়টা কেন আসছে, যে মালিকের যাতে গাড়ি মালিকের যাতে ক্ষতিটা না হয়, সেটার জন্য কিন্তু আমরা ভাড়া নির্ধারণের যেখানে 50 সিটের জায়গায় হয়তো 25 জন প্যাসেঞ্জার তাকে ক্যারি করতে হবে, এটা আসছে তাদের সুবিধা দেওয়ার জন্য কিন্তু আমরা ভাড়া পুনর্নির্ধারণ করতেছি। যদিও আপাতত বাড়াবে না লঞ্চের ভাড়া। স্বাস্থ্যবিধি মেনে করোনা সংক্রমণ প্রতিরোধ করে যাত্রী পরিবহন করা হবে বলে জানালেন বিআরডব্লিউটি এর চেয়ারম্যান। লঞ্চ যেহেতু বন্ধ ছিল চলাচল, এখানে শ্রমিকদের বেতন ভাতা দিতে গিয়ে আমাদের লঞ্চ মালিকদের যথেষ্ট বেগ পোহাতে হয়েছে, তাদের ব্যবসায়িক অনেক ক্ষতি হয়েছে। তারা বিভিন্ন ধরনের প্রণোদনের জন্য সরকারের কাছে আবেদন করেছেন। সেই বিষয়টাও আমরা চিন্তাভাবনা করেছি যে সরকারের কাছে আমরা উত্থাপন করব, যাতে তাদের এই ক্ষতিগুলোকে পুষিয়ে নেওয়া যায় এবং আমাদের শ্রমিকদের সাহায্য ওনারা সহযোগিতা করতে পারেন এই করোনা সংক্রমণ পরিস্থিতি। যেহেতু সামাজিক দূরত্ব বজায় রাখলে যাত্রীর পরিমাণ কমে যাবে, তাই প্রয়োজনে ভাড়া বাড়ানো হতে পারে বলেও জানান কমডোর গোলাম সাদেক। যাত্রী সীমিত রাখতে যে স্বাস্থ্য ব্যবস্থা করতে যে তাহলে ভাড়া বাড়ানোর প্রয়োজন হতে পারে, সেই বিষয়টা নিয়ে আমরা। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা। গণপরিবহন বন্ধ থাকলেও ঢাকায় ফিরে আসা বন্ধ নেই, বরং অফিস খোলার ঘোষণায় তা বেড়েছে। করোনা সংক্রমণের ঝুঁকি মাথায় নিয়েই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় ফিরছে মানুষ। পথে পথে ভোগান্তি আর বাড়তি ভাড়া গুনে। আরিফ জামালের রিপোর্টে বিস্তারিত দেখুন। মার্চে সাধারণ ছুটি ঘোষণার পর হুড়মুড়িয়ে ঢাকা ছেড়েছিল মানুষ। ঈদের আগেও ঢাকার বাইরে যায় বহু লোক। সেই একই চিত্র এবার ফিরে আসার। লঞ্চ বন্ধ, তাই ফেরিতে উপচে পড়া ভিড়। নানা উপায়ে ফেরি ঘাটে এসে নদী পারাপার, তারপর কোনো না কোনোভাবে গন্তব্যে ছুটে চলা। প্রথমে আসে আপনার মোটরসাইকেলে, যেখানে 50 টাকা ভাড়া 200 টাকা দিয়ে আসছি। তারপরে আপনার 200 টাকা ভাড়া, সেখানে 400 টাকা ভাড়া দিয়ে আসছি প্রাইভেট করে। তারপরে এই সামনে যাব, আর কি অবস্থা আল্লাহ জানে। ঈদের আগে ব্যক্তিগত গাড়িতে করে ঢাকা ছাড়ার অনুমতি দিয়েছিল সরকার।
যারা সেই সুযোগ নিয়ে ঢাকা ছেড়েছিলেন ফিরে আসছেন একইভাবে। যাদের ব্যক্তিগত গাড়ি নেই তারাও ফিরছেন, কেউ মাইক্রোবাস, কেউ বা ব্যক্তিগত গাড়ি ভাড়া নিয়ে। ঢাকায় যাত্রী পরিবহন করতে বড় আকারের মাইক্রোবাসগুলো যেন গণপরিবহনে পরিণত হয়েছে। হ্যাঁ, হাইস ভাড়া নিছে, ওটা নিয়ে আসছে। কয়জন আসছেন তাতে? 10 জন। বাসে তো 400 টাকা নেয়, এরা একটু বেশি নিছে, ডাবল নিছে। প্রাইভেট থেকে এক একটা গাড়ি একজন করে গেলে 1000 টাকা করে দেওয়া লাগে। আমরা 4 জন আসছি, 4 জনে 4000 টাকা দিচ্ছি। 700 টাকা লাগলো। এমনি ভাড়া কত? এমনি তো আমরা ট্রেনে আসছি, কম লাগে, 200 টাকা মতো লাগে। 31 মে রোববার সরকারি বেসরকারি অফিস খোলার ঘোষণা দিয়েছে সরকার। গণপরিবহন না থাকলেও বেশিরভাগ মানুষের ফিরে আসার এই যুদ্ধ মূলত জীবন জীবিকার তাগিদেই। ফিরে আসার তাগিদেই সবাইকে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। একাধিক যানবাহন পাল্টে আসার ভোগান্তিও আছে। অটোতে আসলাম নবীনগর, নবীনগর আসলাম সাভার থেকে। ফ্যাক্টরি খুলছে তো বেকারি, সেই জন্য আমি গতকাল আসার কথা ছিল, কিন্তু আসতে পারি নাই। অফিসটা করতে হবে। অফিস বলছে আজকে যদি না যায় 11টা 12টার ভিতরে, তাহলে আমাদের স্যালারি হোল্ড করা হবে। কিশোর কাছ থেকে আসলাম সিএনজি থেকে চৌরাস্তা থেকে অটোতে আসলাম এই আব্দুল্লাহ পর্যন্ত। মাদারীপুর যে মোস্তাপুর, ওখান থেকে অটোতে করে আসছি। 300 টাকা নিচে ভাড়া ঘাট পর্যন্ত, ফেরিঘাট পর্যন্ত। ফেরিঘাটের ওইখান থেকে আবার 25 টাকা ভাড়া। তারপর আবার ভেঙে আসতে হয়েছে যাত্রাবাড়ি পর্যন্ত। যাত্রাবাড়ি থেকে ভেঙে আবার আসলাম আব্দুল্লাহপুর। মানুষের ফিরে আসায় স্বভাবতই ঢাকার প্রবেশ পথগুলোতে যানবাহনের চাপ বেড়েছে। তবে ফিরে আসার ক্ষেত্রে ঠিকঠাক স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, যেমনটি হয়নি এর আগে ঢাকা ছাড়ার সময়। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা। 2 মাসের বেশি সময় বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে লঞ্চ চলাচল। মালিকপক্ষ বলছে, স্বাস্থ্যবিধি মেনে সীমিত সংখ্যায় যাত্রী পরিবহন করলে লোকসান গুনতে হবে তাদের। যাত্রীদের চাপের মুখে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হবে না বলেও শঙ্কা আছে। ঈদের আগে ও পরে সদরঘাটের এই দৃশ্য চিরচেনা। উপচে পড়া ভিড় আর হৈহুল্লোড় করেই নারীর টানে বাড়ি ফেরেন সবাই। আবার কর্মস্থলে ফেরেন তারা একইভাবে। করোনাকালে সেই চিরচেনার দৃশ্য এখন একেবারেই ভিন্ন। জীবনী যেখানে সংকটাপন্ন, জীবিকা সেখানে নিষ্প্রভ। তাই অচল সদরঘাট লঞ্চ টার্মিনাল। তবে রোববার থেকে 2 মাসেরও বেশি সময়ের অচলতা কাটিয়ে আবারও জীবন ফিরে পেতে যাচ্ছে সদরঘাট। উড়োরে পারাবাড়ি থাকতো, আর এই টাইমটা এখন পুরো সদরঘাট খালি। সবাই যারা লঞ্চ স্টাফ কাজ করে, স্টাফ তাদের খুব কষ্ট হচ্ছে। আমাদের মালিক নিষেধ করছে, যারা বাড়িতে আছে, যারা বাড়িতে থাকবে, যারা লঞ্চে আছে তারা লঞ্চ ঈদ করবে। সরকারি নির্দেশনা অনুযায়ী লঞ্চ চলবে সীমিত আকারে, বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব। তবে তা কিভাবে সম্ভব? আইন শৃঙ্খলা বাহিনীও এত মানে সামাল দিতে পারবে না। অতএব আমি মনে করি সীমিত আকারে আমরা পারবো না। যারা দেশটা হচ্ছে তাদের কাছে হঠাৎ বলে যে ঠিক আছে আমি দাঁত কমাই দিলাম, সুতরাং লোক কম আছে, তাহলে তো জাহাজের উপরে আরো প্রেশার পড়বে। এগুলো তখন আসবে কি করে? জাহাজও কমলো, আবার ক্যাপাসিটি। সীমিত যাত্রী নিয়ে লঞ্চ চালাতে হলে ভাড়া বাড়ানোর বিকল্প নেই বলে মন্তব্য করেছেন মালিক পক্ষের নেতারা। আমরা যদি সীমিত আকারে যাত্রী নেই, যেমন আমার ক্যাপাসিটি আছে 700-800, এখন আপনি যদি আমাকে 400 দেন, তা আমি আমার ফুয়েল খরচ আছে 3 লাখ, 3.5 লাখ, আমি কিভাবে পোষাবো? আমার সোশ্যাল ডিস্টেন্সিং, ক্লিননেস মেজারের জন্য আমার নর্মাল এক্সপেন্ডিচারের চেয়ে আপনার 10 ভাগ বেশি এক্সপেন্ডিচার হবে। আবার প্রত্যেকটা আপনার চাদর এছাড়া করোনা সংক্রমণ ঠেকাতে যে বিধিনিষেধ রয়েছে, সাধারণ মানুষ তা কতটুকু মানবে তা নিয়েও প্রশ্ন রয়েছে লঞ্চ মালিক শ্রমিকদের মনে। গার্ড দেওয়ার আগেই মনে করেন লাফায় ওড়ে, সাইডে ওড়ে, অন্য ওড়ে, হাত পা ভাঙ্গা যায় অনেক সময়, তখন এটা কে টাকা দিব? সরকার যদি খামখেয়ালিভাবে বলে যে না আপনি এই যাত্রী নিয়ে চলতে হবে, সেক্ষেত্রে কোনো জাহাজের মালিকরাই এটা রাজি হবে না। আরিফ হোসেন, এটি নিউজ, ঢাকা। এদিকে 1 জুন থেকে সীমিত পরিসরে ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট ও ঢাকা সৈয়দপুর রুটে বিমান চলাচল শুরু হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলী জানিয়েছেন, স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে অভ্যন্তরীণ রুটে বিমান পরিচালনা করা হবে। মন্ত্রণালয় কর্তৃক সিদ্ধান্ত নিয়েছি 1 জুন থেকে সকল স্বাস্থ্যবিধি অনুসরণ করে সামাজিক দূরত্ব বজায় রেখে বিমান
আভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রাম, ঢাকা সিলেট এবং ঢাকা সৈয়দপুর রুটে তাদের ফ্লাইট অপারেট করবে। সাথে সাথে বেসরকারি সংস্থা নোভো এবং ইউএস বাংলা তাদেরও বিমান এই রুটগুলোতে চলাচল করবে। যাত্রী সাধারণের প্রতি অনুরোধ, তারা যেন যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলেন এবং সামাজিক দূরত্ব বজায় রেখে বিমানে ভ্রমণ করবেন। অবশ্যই তাদের বিমান ভ্রমণ আনন্দদায়ক হবে। এবারে worldometers.info অনুসারে বিশ্বের সবশেষ করোনা পরিস্থিতির খবর জানাবো। সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা 59,40,560, সুস্থ হয়েছেন 26,06,842 জন এবং মৃতের সংখ্যা 3,62,829। বাংলাদেশে আক্রান্তের সংখ্যা 42,847, সুস্থ হয়েছে 9,015 জন এবং এ পর্যন্ত মৃতের সংখ্যা 582। এবার 24 ঘন্টায় দেশে করোনা রোগীর সংখ্যা এক লাফে 2,500 ছাড়ালো। এতে করে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা প্রায় 43,000-এ পৌঁছেছে। আর এই সময় করোনায় মৃত্যু হয়েছে আরও 23 জনের। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা 582 জনের। একই সময় সুস্থ হয়েছেন 590 জন। ইমরান হোসেন সুমনের রিপোর্ট দেখুন। শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেশে করোনা পরিস্থিতির সবশেষ তথ্য জানাতে অনলাইন ব্রিফিং। এদিন নমুনা সংগ্রহ, নমুনা পরীক্ষার যে সংখ্যা জানানো হয় তাতে এ পর্যন্ত আক্রান্তের বিপজ্জনক চিত্রই সামনে এলো। আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে এদিন 2,500-এরও বেশি আক্রান্তে। এতে মোট আক্রান্তের সংখ্যাটাও 43,000-এ পৌঁছালো। যা নমুনা পরীক্ষা হয়েছে 11,301টি, এর মধ্যে শনাক্ত হয়েছে 2,523টি এবং এ পর্যন্ত শনাক্ত 42,844 জন। শনাক্তের হার 22.33%। এ সময়ে মারা গেছেন আরও 23 জন। বয়সে তরুণ, রাজধানী ঢাকা ও ঢাকা বিভাগের বাসিন্দারা আক্রান্ত হচ্ছেন বেশি। এ পর্যন্ত মৃত্যুবরণ করলেন 582 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.36%। 11 থেকে 20 বছর একজন, 21 থেকে 30 বছর একজন, 31 থেকে 40 2 জন, 41 থেকে 50 5 জন। বিভাগ ভিত্তিক ঢাকা বিভাগে 10 জন, চট্টগ্রামে 9 জন, রংপুরে 2 জন, বরিশাল বিভাগে 1 জন এবং সিলেট বিভাগে 1 জন। দেশের 49টি ল্যাবে করোনা পরীক্ষা চলছে। এমন অবস্থায় প্রতিদিনই যেভাবে নতুন করোনা রোগী শনাক্ত হচ্ছে তাতে সামনের দিনগুলোতে এ চিত্র আরও ভয়াবহ হতে পারে। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 590 জন এবং এ পর্যন্ত সুস্থ 9,015 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 21.04%। প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের 12তম সপ্তাহের শেষে এসে আবারও স্বাস্থ্যবিধি মানার জোর তাগিদ। আপনার সচেতনতা, আপনার সতর্কতাই আপনাকে সুরক্ষিত রাখতে পারে, আপনাকে সুস্থ রাখতে পারে। আপনি যেমন সতর্ক হবেন, সচেতন হবেন, আপনার পরিবারের সকল সদস্যকেও এই বিষয়ে সচেতন করবেন। এই ভাইরাসটি নাক, মুখ এবং চোখ দিয়ে শরীরে প্রবেশ করে, কাজেই অযথা আপনার হাত, নাক, মুখ, চোখে লাগাবেন না যতদূর সম্ভব। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা। 4 মে দেশে করোনা রোগীর সংখ্যা ছিল 10,000। এ সংখ্যা দ্বিগুণ হতে সময় লেগেছে মাত্র 11 দিন। এখন সপ্তাহে গড়ে 10,000 করে রোগী বাড়ছে। অফিস, আদালত, ব্যবসা বাণিজ্য চালু হলে বাস্তবে করোনা সংক্রমণ কতটা নিয়ন্ত্রণ করা যাবে, প্রশ্ন এখন সেটাই। আহমেদ রাবি তানিমের রিপোর্ট। করোনায় আক্রান্তদের গ্রাফ যখন কেবলই উঠছে তখন বন্ধ থাকা কলকারখানা, দোকানপাট, অফিস আদালত খুলে দেওয়ার তোড়জোড় ভাবিয়ে তুলছে বিশেষজ্ঞদের। গত কয়েকদিনে আক্রান্তের সংখ্যা বিশ্লেষণ করলে দেখা যায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যায় খানিকটা ওঠানামা থাকলেও নমুনা পরীক্ষার সীমিত সক্ষমতায় প্রতিদিনই নতুন করে 1,500 থেকে 2,000 মানুষ আক্রান্ত হচ্ছেন। 8 মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর সে সংখ্যা 10,000-এ পৌঁছতে সময় নেয় প্রায় 2 মাস। এরপর করোনা টেস্ট ল্যাবের সংখ্যা যেমন বেড়েছে, পাল্লা দিয়ে বেড়েছে আক্রান্তের সংখ্যাও। করোনা রোগীর সংখ্যা 20,000 ছাড়াতে মাত্র 11 দিন সময় লেগেছে। এরপর 30,000 ছাড়িয়েছে মাত্র 7 দিনে, আর আক্রান্তের সংখ্যা 40,000-এর কাছাকাছি মাত্র 6 দিনে। যেটা আমরা এক সময় ধারণা করছিলাম মে মাসে একটা পিক পেতে পারি, সেটা মে পেরিয়ে গেল। এমনকি এটা জুনেও
আসবে কিনা আসলে সন্দেহ। এখন আমাদের খেয়াল রাখতে হবে আগামী 15 দিন, অর্থাৎ পহেলা আমাদের জুন থেকে যেটা 15 দিন যে আমাদের লকডাউন শিথিল হলো, অফিস কলকারখানা চলবে এবং চলাচলও কিছুটা চলবে, তার প্রভাবটা কি পড়ে। তো এটা থেকে বোঝা যাবে যে আমাদের আসলে পিকটা আমরা কবে নাগাদ পেতে পারি। 2 মাসের সাধারণ ছুটিতে সবাই যে করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনেছেন তা নয়, অনেকেই বাইরে বেরিয়েছেন, শপিং করেছেন সংক্রমণের শঙ্কাকে উপেক্ষা করেই। তাই প্রশ্ন হলো, সীমিত আকারে হলেও অফিস ব্যবসা বাণিজ্য খুলে দেয়া হলে মানুষ কি স্বাস্থ্যবিধি মানবে? পরীক্ষার অ্যামাউন্টও বেড়েছে, এটা যখন বেড়ে যাবে আমরা কিন্তু 16 কোটি লোকের পরীক্ষা করাতে পারবো না, কিন্তু অসুস্থ হলে চিকিৎসা আমরা দেব। 40%-এর কোনো চিকিৎসাই লাগে না, 40%-কে শোয়া রাখলেই হয়, আর 15% হলো সিভিয়ার, তাদের ট্রিটমেন্ট লাগবে, 5% ক্রিটিক্যাল। আহমেদ রাবি তানিম, ATN নিউজ, ঢাকা। অন্যান্য প্রসঙ্গে যাচ্ছি। লিবিয়ায় বাংলাদেশিদের হত্যার ঘটনাস্থল বিরোধপূর্ণ, এখনও লিবিয়া সরকার সেখানে পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারেনি, ফলে অপরাধীদের ধরে সাজা দেওয়া কঠিন হবে। লিবিয়া সরকারের সাথে সব রকম যোগাযোগ হয়েছে, আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। লিবিয়ায় মানব পাচারকারীদের গুলিতে 26 বাংলাদেশি সহ 30 জন নিহত হয়েছেন। তাদের বলেছে যে এই হত্যাকাণ্ডের ইনকোয়ারি করার জন্য এবং ইনভেস্টিগেশন করে কারা দায়ী সেটা আমাদের জানানো এবং তাদের শাস্তি দেওয়ার জন্য বলা হয়েছে। তবে এখানে বলে রাখা ভালো যে ওই জায়গাটা যে শহরে হয়েছে সেই শহরটা মাত্র 1 সপ্তাহ হলো ত্রিপলি সরকার দখল করেছে, আর এর আগে তার বিরোধী দল জেনারেল হাফটারের দল ওই শহর অধিকার করে রেখেছিল। যদি ওরা দখল করেছে, কিন্তু কার্যত ইফেক্টিভ কোনো অ্যাডমিনিস্ট্রেশন ওখানে ত্রিপলি সরকারের নাই, ওখানে এখনো মিলিশিয়ার রাজত্ব। সুতরাং ওদের ধরে এনে পানিশমেন্ট দেওয়া এটা হয়তো কখন হবে আমরা ঠিক জানি না। ব্রিটিশ যুবরাজ প্রিন্স চার্লস ঘূর্ণিঝড় আম্পানের কারণে ক্ষয়ক্ষতিতে দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়েছেন। সকালে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। ইহসানুল করিম জানান, প্রিন্স চার্লস ও তার স্ত্রী ডাচেস অফ কর্নওয়াল ক্যামিলিয়া সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন। প্রিন্স অব ওয়েলস চিঠিতে লিখেছেন, প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে বাংলাদেশের মানুষের জানমালের ক্ষয়ক্ষতিতে আমি এবং আমার স্ত্রী যে কি পরিমাণ দুঃখ পেয়েছি তা আপনাকে জানাতে চাই। চিঠিতে চার্লস আরও বলেন, আমরা বুঝতে পারি এটা আপনার জনগণের কাছে কতটা ভয়ানক কঠিন ছিল, কেননা এই সময় তারা একটি আনন্দঘন ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলেন। চার্লস আরও যোগ করেন, আমাদের সমবেদনা এবং বিশেষ প্রার্থনা আপনার জন্য। কোভিড-19 মহামারী এবং এই ভয়াবহ ঝড়ের ক্ষতি উভয়ের বিরুদ্ধেই লড়াইয়ের প্রেক্ষাপটে এমন উদ্বেগের সময়ে আপনি জনগণের সঙ্গে রয়েছেন। সময় হলো বাজিদ স্টিল বিরতি নেবার, এরপর আরো জানিয়ে ফিরব। ঢাকা মেডিকেলে চলছে করোনা রোগীদের প্লাজমা চিকিৎসা। রোববার থেকে চলবে লঞ্চ, সোমবার থেকে বাস। গণপরিবহন চালুর আগেই ঢাকামুখী মানুষের ঢল। একদিনে রেকর্ড আক্রান্ত 2500, মৃত্যু 23 জনের। সপ্তাহে করোনা রোগী বাড়ছে 10,000 করে, শঙ্কিত বিশেষজ্ঞরা। এবং লিবিয়ায় 26 বাংলাদেশিকে হত্যার বিচার পাওয়া কঠিন হবে বললেন পররাষ্ট্রমন্ত্রী। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি নিউজ@8-এ। প্রিমিয়ার 7 সংবাদ শিরোনাম শুনছিলেন।
সুন্দরবনের গহীনে পথ হারিয়ে ফেলা 6 কিশোরকে উদ্ধার করেছে পুলিশ। 16 থেকে 17 বছর বয়সী ওই কিশোররা বাঘের ভয়ে এক পর্যায়ে গাছের ডালে উঠে প্রায় সারা রাত অতিবাহিত করেন। এরা হলো শরণখোলা উপজেলার দক্ষিণ আমরাগাছিয়া গ্রামের ইসাক খলিফার ছেলে জয়, ফারুক খলিফার ছেলে সাইমুন, শহীদুল খলিফার 2 ছেলে জুবাইর ও মাইনুল ইসলাম, জাহাঙ্গীর তালুকদারের ছেলে রহিম এবং পাশের রায়েন্দা বাজারে জাহাঙ্গীর খলিফার ছেলে ইমরান। পুলিশ জানায়, বুধবার সকালে সুন্দরবনের চাঁদপাড় রেঞ্জের ধানসাগরে বেড়াতে যায় এই কিশোররা। হাঁটতে হাঁটতে একসময় বনের গভীরে ঢুকে পড়ে তারা। বিকেলে ফেরার পথ না পেয়ে 999 নম্বরে ফোন করে সাহায্য চায়। তাদের উদ্ধারে অভিযানে নামে বাগেরহাটের শরণখোলা থানার পুলিশ। অন্ধকার বনে প্রবল বৃষ্টিতে অভিযান বিঘ্নিত হলেও রাত 3টার দিকে তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়। পরদিন তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। আবারও কোভিড-19 প্রসঙ্গ। করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের রক্তের প্লাজমা সংগ্রহের কাজটি শুরু হয়েছে আরও আগেই। এবার সংকটাপন্ন করোনা রোগীদের সুস্থ করতে প্লাজমা থেরাপি দিচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। তাই প্লাজমা দিন, জীবন বাঁচান, শুরু থেকেই এই ক্যাম্পেইন করছে এটিএন নিউজ। আরও জানাচ্ছেন একে আজাদ। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া ভয়াবহ মহামারী করোনা ভাইরাসে এখন পর্যন্ত দেশে 40,000-এর বেশি মানুষ আক্রান্ত। সেই সাথে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। সংকটের মুখে পড়েছে অনেকের প্রাণ। এই প্রেক্ষাপটে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার সুখবরও কম নয়। সেই সংখ্যাটা 8,000-এর উপর। করোনা জয়ীদের একজন তিনি। গত 25 এপ্রিল তার করোনা ধরা পড়ে। এরপর রাজধানী সোহরাওয়ার্দী হাসপাতালে আইসোলেশনে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠেন। মানুষের জীবন বাঁচাতে একসময় যিনি অ্যাম্বুলেন্স নিয়ে ছুটতেন, এখন করোনার বিরুদ্ধে লড়াই করাদের জন্য রক্তের প্লাজমা দিতে ছুটে যান। ব্লাড যেভাবে দেয় প্লাজমাটা সেই সেমভাবে নিছে, বরঞ্চ আমার আরও উপকার হয়েছে যে ব্লাডে তো পুরাটা নিয়ে গেল। আর প্লাজমাটা তো মনে করেন যে জাস্ট আমাকে রং মানে ব্লাডের যে রংটা মানে লাল ইয়াটা আমার ভিতরে রয়ে গেল, খালি সাদা পানিটা নিয়ে গেল। আর প্লাস আমি ওটা পানি খেয়ে আমি পূরণ করে ফেলছি। করোনায় আক্রান্ত হওয়ার পর যারা পুরোপুরি সুস্থ হয়ে উঠছেন, তাদের শরীরে গড়ে উঠছে রোগ প্রতিরোধ ক্ষমতা। আর সেই সুযোগ কাজে লাগিয়ে তারা প্লাজমা দান করলেই বেঁচে যেতে পারে অনেকের প্রাণ। আমরা কিন্তু ঢালাওভাবে এটা দিতে পারবো না যে একজন মানুষ বললো তার করোনা পজিটিভ ঘুরে বেড়াচ্ছেন, উনি প্লাজমা নেবেন, তা কিন্তু হবে না। এটা সিভিয়ার ডিজিজ, যারা মডারেট থেকে সিভিয়ারে যাচ্ছে ওই সমস্ত রোগীদের নিতে হবে। কাদের দিতে হবে? যাদের অক্সিজেন থেরাপিটা অনেক হাই ফ্লো অক্সিজেন লাগতেছে, তাদেরকে আমরা দিতে পারি। সংকটে পড়া কয়েকজনের প্রাণ বাঁচাতে সম্প্রতি প্লাজমা দেয়া শুরু করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। প্লাজমা সংগ্রহের জটিলতা দূর করতে আহ্বান জানান তারা। অ্যান্টিবডি টাইটারটা আমাদের নির্ধারণ করতে হয় যে কী পরিমাণে অ্যান্টিবডি কনসেন্ট্রেশন রয়েছে, সেটার উপরে নির্ভর করে কিন্তু আমরা এটি দেওয়া যাবে কি যাবে না সেটা আমরা নির্ধারণ করি। তো এই টাইটারটাকে করার জন্য আমার জানা মতো মাত্র একটা অর্গানাইজেশন আছে যারা কাজ করছে। তো এই টাইটার যাতে আমরা আরও দ্রুততার সাথে আরও কয়েকটা সেন্টার থেকে এটা করতে পারি, সে ব্যাপারে আমাদের একটা সহায়তা দরকার। রক্তের প্লাটিলেট দিয়ে ডেঙ্গু রোগীর জীবন বাঁচানো গেছে, একইভাবে প্লাজমা দিয়ে করোনা রোগীর প্রাণ বাঁচানো সম্ভব। আপনি করোনা থেকে মুক্ত হলে কারো না কারো জীবন বাঁচাতে পারেন। করোনা ভাইরাস থেকে সেরে ওঠা কোনো ব্যক্তি প্লাজমা দান করতে চাইলে যোগাযোগ করতে পারেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ট্রান্সফিউশন বিভাগে। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা। এবার এটিএন নিউজের নিয়মিত আয়োজন থ্যাংক ইউ ডক্টর, সাথে থাকছে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড। করোনার চিকিৎসায় নিজের পরিবার পরিজন থেকে দূরে থাকতে হচ্ছে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের। তাই বিপর্যয়ের এই সময়ে মনোবল ধরে রাখাই তাদের জন্য বড় চ্যালেঞ্জ, জানাচ্ছেন সাব্বির আহমেদ। মাত্র 11 দিন হলো ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে শুরু হয়েছে করোনা পজিটিভ রোগীর চিকিৎসা। সাধারণ রোগীদের চিকিৎসার পাশাপাশি বিশেষায়িত করোনা ইউনিট করেছে হাসপাতালটি। 200 করোনা রোগীর চিকিৎসা সক্ষমতা থাকলেও রোগীর চাপ সামলাতে এখন হিমশিম খেতে হচ্ছে হাসপাতালটিকে।
হাসপাতালের ল্যাবে চলছে করোনা টেস্ট সহ অন্যান্য প্রয়োজনীয় নানা পরীক্ষা নিরীক্ষা। সঙ্গে রোগীদের দেয়া হচ্ছে নিয়মিত স্বাস্থ্য পরামর্শ। চিকিৎসকরা বলছেন, করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে আসলেও আক্রান্ত হয়েছেন কিনা তা নিশ্চিত হয়েই চিকিৎসা দিচ্ছেন তারা। ফিরে যাচ্ছে না কোনো রোগী। এখান থেকে কার ডিউটি শেষ করে সরাসরি আমরা হোটেলে পৌঁছাই। তো আমাদের নিজেদের পরিবারের সাথে থেকে আমরা দীর্ঘদিন ধরে বিচ্ছিন্ন, তাদেরকে রেখে এই রোগীগুলোর সাথে এদের পাশে সেবা করাটা মনে হয় আমার জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ। তো আমাদের এখানে কোভিড হসপিটালের পাশাপাশি আমাদের নন কোভিড হসপিটালটা আগে থেকেই ছিল, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের এখানে সব ধরনের রোগী আসে। হাসপাতালের পরিচালক ও ক্যান্সার বিশেষজ্ঞ এই চিকিৎসকের মতে, হাসপাতালের চাইতে বাসায় চিকিৎসা নেওয়া সবচেয়ে উত্তম। যে করোনা মানেই মৃত্যু না, করোনা মানেই আইসিইউ না, করোনা মানেই কঠিন চিকিৎসা না, করোনা মানে বেশিরভাগ ক্ষেত্রে সহজে ভালো হয়ে যাবে। সুতরাং এই আস্থার জায়গাটা আমরা যদি বাড়াইতে পারি তাহলে আমাদের সংকটগুলো আস্তে আস্তে কমে যাবে। কারণ আমরা অলরেডি জানি, হু বলেছে এবং আমাদের সরকারও যেটা ফলো করতেছে যে করোনার সাথে বসবাস করতে হবে আমাদেরকে। সুতরাং করোনার সাথে বসবাসের জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করতে হবে। হাসপাতালে আসার ক্ষেত্রে রোগীদেরও স্বাস্থ্যবিধি মেনে হাসপাতালে আসার পরামর্শ চিকিৎসকদের। বেশিরভাগ ক্ষেত্রে বাসায় থেকেই চিকিৎসা নিয়ে এই রোগ থেকে মুক্তি পাওয়া যাচ্ছে। তো সেই অনুযায়ী আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে হবে এবং এই করোনা যুদ্ধের যারা ফ্রন্টলাইন যোদ্ধা, যারা অগ্রভাগের সৈনিক, তাদের প্রতি এটিএন নিউজের শ্রদ্ধা। থ্যাংক ইউ ডক্টর। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেড নামে নতুন জয়েন্ট ভেঞ্চার শুরু করেছে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের মালিকানাধীন ট্রাস্ট ব্যাংক লিমিটেড এবং মালয়েশিয়া ভিত্তিক ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান আজিয়াটা ডিজিটাল সার্ভিসেস। দুপুরে রাজধানীতে ট্রাস্ট ব্যাংকের হেড অফিসে একটি দ্বিপক্ষীয় চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন টিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফারুক মঈনুদ্দিন এবং এডিএস এর নির্বাহী পরিচালক দেওয়ান নাজমুল হাসান। নতুন কোম্পানিতে এডিএল, এটিবিএল এবং এডিএস এর শেয়ারের পরিমাণ যথাক্রমে 51 এবং 49%। অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ এনায়েতুল্লাহ প্রধান অতিথি এবং বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক মোহাম্মদ মিসবাউল হক বিশেষ অতিথি হিসেবে ছিলেন। মিডল প্রেজেন্টস কৃষি সংবাদ সুজলা সুফলা জানাবো। সাধারণ শস্য করে লাভ না করতে পারলেও মাল্টা চাষ করে সফল হয়েছেন হবিগঞ্জের শাহানুর চৌধুরী। তার এই সফলতা সেখানকার কৃষকদের অনুপ্রেরণা দেবে বলে মনে করছে স্থানীয় কৃষি বিভাগ। হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল আলিমের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট দেখুন। চুনারুঘাটের মখনাবাদ গ্রামের এই বাগানে ঝুলছে অসংখ্য কাঁচা পাকা মাল্টা। এমন দৃশ্য চোখের ক্ষুধাই মেটায় না, একই সাথে মনও ভরিয়ে দেয়। 3 বছর আগে 1.5 বিঘা জমিতে 250টি মাল্টার চারা লাগান শাহানুর। পরে আরও 1 বিঘা জমিতে 200টি চারা। এখন সেই মালটাই তাকে দেখাচ্ছে বড় লাভের স্বপ্ন। বিষমুক্ত ফল উৎপাদনের পাশাপাশি আধুনিক পদ্ধতিতে মাল্টার চারাও তৈরি করছেন তিনি। তার বাগান থেকে বছরে 7 থেকে 8 লাখ টাকার মালটা বিক্রি হবে বলেও জানান শাহানুর। গত বছর আমরা মোটামুটি ভালোই ফল বিক্রি করছি এবং আত্মীয় স্বজনকে দিয়েছি, আমরাও খেয়েছি। যার ফলশ্রুতিতে আমি উৎসাহিত হয়ে আরেকটি নতুন বাগান প্রকল্প শুরু করছি, সেটার বয়স 1 বছর হয়েছে। শাহানুরের মাল্টা বাগানে কাজ করে শ্রমিকরাও খুশি, কেননা এখানকার আয়ে তারা স্বাচ্ছন্দ্যে সংসার চালাচ্ছেন। কাজ করে আমি যে টাকা পাই এই টাকা দিয়ে পড়ালেখাও চালাই, পাশাপাশি আমরা সংসারও চালাইতেছি। আমার দিকে বাগান খুব সুন্দর লাগছে। এই বাগানে যে টাকা পাই বেতন, আমাদের সংসার খুব সুন্দর চলছে। শুধু কৃষক নয়, যাদের বাড়ির পাশে একটুখানি জমি আছে তারাও মাল্টা ও অন্যান্য ফলের বাগান করে লাভবান হতে পারেন বলে মনে করেন এই কৃষি কর্মকর্তা। আমরা হিসাব করে দেখেছি যে আগামী 10 বছরে এই বাগান থেকেই খরচ বাদ দিয়ে প্রায় 50 লাখ টাকা লাভ থাকবে
তো আমরা যদি এইভাবে সারা বাংলাদেশে করতে পারি তাহলে আমাদের বৈদেশিক মুদ্রা অনেক সাশ্রয় হবে, বিদেশ থেকে আমদানি করা লাগবে না। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সময় হলো আরো একবার বাজিদ ইসলিল বিরতি নেবার, এরপর আরো যা থাকছে। পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে উত্তাল মিনিয়াপোলিস। এবং টি-20 বিশ্বকাপ ঝুঁকির মুখে মনে করে আয়োজক অস্ট্রেলিয়া। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি নিউজ অ্যাট 8-এ। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এবারে দেশের বাইরের খবর। একজন কৃষ্ণাঙ্গের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ও সহিংসতায় উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহর। এ ঘটনায় তৃতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন স্থানীয়রা। এ কর্মসূচিকে ঘিরে পুলিশ স্টেশনে অগ্নিসংযোগ, দোকানপাটে লুটপাট ও গাড়ি ভাঙচুর করা হয়েছে। সোমবার সন্ধ্যায় শ্বেতাঙ্গ এক পুলিশ কর্মকর্তার হাতে 46 বছর বয়সী জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর থেকেই মিনেসোটা অঙ্গরাজ্যের বৃহত্তম এই শহর অগ্নিগর্ভ হয়ে ওঠে। সহিংসতা ঠেকাতে শহরটিতে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন মিনেসোটার গভর্নর টিম ওয়াল্টস। বিক্ষোভ কর্মসূচির শুরুর দিকে আন্দোলনকারীদের দমাতে পুলিশের তৎপরতা দেখা গেলেও বৃহস্পতিবার কিছুটা নীরব থেকেছে তারা। আন্দোলন দানা বাঁধে মূলত একটি ভিডিও ফাঁসের পর 10 মিনিটের ওই ভিডিওতে দেখা গেছে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ ফ্লয়েডের গলায় হাঁটু চেপে ধরে তাকে শ্বাসরোধে হত্যা করছে এক শ্বেতাঙ্গ পুলিশ সদস্য। ফেসবুক, টুইটার সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর জন্য একটি নির্বাহী আদেশ সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আদেশের কারণে আইনগত কিছু সুরক্ষা হারাবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। এছাড়া আদেশে ফেসবুক, টুইটারের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে ট্রাম্পের এই আদেশ আইনগত চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে বিবিসির খবরে বলা হয়েছে। এর আগে মঙ্গলবার নির্বাচন নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের পোস্ট করা দুটি টুইটের দিকে অভিযোগের আঙুল তোলে টুইটার কর্তৃপক্ষ। মার্কিন প্রেসিডেন্টের টুইটারের নিচে প্রকৃত খবর যাচাই করুন এমন ফ্যাক্ট চেকিং ট্যাগ ব্যবহার করে টুইটার। এরপরই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের নির্বাহী আদেশের ব্যাপারে ফেসবুক, টুইটার কর্তৃপক্ষের কাছ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন করোনা নিয়ন্ত্রণে আসতে আরও সময় লাগবে। তাই এই ভাইরাসের সঙ্গে মানিয়ে নিয়েই বসবাসের প্রস্তুতি চলছে বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যু ঘটা নিউ ইয়র্ক শহরে। ধীরে ধীরে খুলছে সেখানকার ব্যবসা বাণিজ্য। শহরের বিভিন্ন অঞ্চলে লকডাউন শিথিলেরও ঘোষণা দেওয়া হয়েছে। তবে উদ্বেগ উৎকণ্ঠা কাটছে না প্রবাসী বাংলাদেশিদের। নিউ ইয়র্ক থেকে কানু দত্তের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট দেখুন। করোনা ভাইরাসের ভয়াল থাবায় সবচেয়ে বেশি বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর। তবে সম্প্রতি সেখানে কমতে শুরু করেছে সংক্রমণ ও মৃত্যুহার। পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী 13 জুন নিউ ইয়র্কের বিভিন্ন অঞ্চলে লকডাউন শিথিল করা হবে। এই শহরে বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে এরই মধ্যে দেখা দিতে শুরু করেছে প্রাণের স্পন্দন। ট্রেনে, বাসে আগের চেয়ে বেশি মানুষ চলাচল করছে। তবে লকডাউন শিথিল হলে পরিস্থিতি আরও খারাপ হবে কিনা তা নিয়ে উদ্বেগ রয়েছে বাংলাদেশি কমিউনিটিতে। লকডাউন খোলার পরে মানুষ যখন ঘর থেকে বেরিয়ে আসবে তখন পরিস্থিতি কোন দিকে যায় সেটাই দেখার বিষয়। লকডাউন খোলার পরে আমাদের ব্যবসা বাণিজ্য কী হবে না হবে আমরা কিছুই জানি না। এক অনিশ্চয়তার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এখনো পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হিসেবে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। কেন এত বিস্তার, কেন এত প্রাণহানি? এসব নিয়ে প্রশাসনের উদাসীনতাকে দায়ী করেছেন প্রবাসীদের কেউ কেউ। দুঃখের বিষয় যে আমাদের অনেক পরিচিত বাঙালি এই নিউ ইয়র্কে চলে গেছে আমাদের কাছ থেকে, সারা জীবন জিন্দেগির জন্য চলে গেছে। এদেরকে আর পাবো না খুঁজে। এবং এই মানুষগুলো মারা যাওয়ার একমাত্র কারণ হচ্ছে আমাদের এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের উদাসীনতা।
নিউ ইয়র্কে কয়েকদিন ধরেই আবহাওয়া খুব মনোরম, তাই লকডাউনের মধ্যেও সামাজিক দূরত্ব বজায় রেখে বাইরে বের হচ্ছেন প্রবাস প্রজন্মের ছেলেমেয়েরা। গোটা যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় 265 বাংলাদেশির মৃত্যু হয়েছে। অনেকে হারিয়েছেন চাকরি, তবুও ঘুরে দাঁড়ানোর চেষ্টায় পিছিয়ে নেই প্রবাসী বাংলাদেশিরা। সুদীপ ঘোষ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। লকডাউন শিথিল হওয়ার পর থেকে ভারতে বেড়েই চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত 24 ঘন্টায় দেশটিতে মারা গেছে 175 জন। এতে মোট মৃত্যু দাঁড়িয়েছে 4,771 জনে। এখন পর্যন্ত চীনে করোনায় প্রাণহানি 4,648। ভারতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্র রাজ্যে, সেখানে এ পর্যন্ত মৃত্যু হয়েছে 1,982 জনের। দ্বিতীয় শীর্ষ অবস্থানে গুজরাট। কেবল মৃত্যু নয়, করোনা সংক্রমণ বৃদ্ধির হারে নতুন করে রেকর্ড তৈরি হয়েছে ভারতে। গত 24 ঘন্টায় আক্রান্ত প্রায় 7,000-এর বেশি মানুষ। আক্রান্তের হিসাবে তুরস্ককে পিছনে ফেলে করোনা সংক্রমিত দেশের তালিকায় বিশ্বের 9 নম্বরে উঠে এসেছে ভারত। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 7,466 জন। একদিনে এত বেশি মানুষ এর আগে কখনো সংক্রমিত হননি। ভারতে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে 1,65,799 জন। দেশটির সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্যগুলোর মধ্যে রয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি ও গুজরাট। এদিকে দক্ষিণ কোরিয়ায় করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় খুলে দেওয়ার কয়েকদিনের মধ্যেই আবারও বন্ধ করে দেওয়া হয়েছে 200-র বেশি স্কুল। দক্ষিণ কোরিয়ায় নতুন আক্রান্তের সংখ্যা বাড়ছে। শঙ্কার বিষয় হলো বেশিরভাগ আক্রান্তই ঘনবসতিপূর্ণ এলাকা থেকে শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের অধিকাংশই বুচেওন শহরের একটি ই-কমার্স প্রতিষ্ঠানের কর্মী। সংক্রমণ ঠেকাতে বুচেওন শহরের 251টি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া আরও 100টি স্কুল খোলার কথা থাকলেও এখন সেগুলো আর খুলছে না। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা আরও 2 সপ্তাহের জন্য সামাজিক দূরত্ব কড়াকড়িভাবে মেনে চলার পরামর্শ দিচ্ছেন। করোনার বিস্তার রোধে রাজধানী সিউল ও এর আশেপাশের শহরগুলোতে জাদুঘর ও পার্ক বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। করোনা প্রকোপ শুরু হওয়ার প্রথম পর্যায়ে সামাজিক দূরত্ব বজায় রাখা ও অধিক হারে পরীক্ষার মাধ্যমে করোনার মহামারীর বিস্তার নিয়ন্ত্রণে সক্ষম হয় দক্ষিণ কোরিয়া। এবারে ক্লেমন স্পোর্টস নিউজ। টি-20 আইসিসি বিশ্বকাপ আয়োজন করোনার কারণে ঝুঁকির মুখে পড়েছে বললেন আয়োজক ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কেভিন রবার্টস। 2020 টি-20 বিশ্বকাপ আগামী অক্টোবর-নভেম্বরে হওয়ার কথা থাকলেও করোনায় পাল্টে গেছে দৃশ্যপট। গতকাল আইসিসির সভায় টি-20 বিশ্বকাপ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, হবে 10 জুনের নির্বাহী সভায়। আয়োজক অস্ট্রেলিয়া জানিয়েছে টি-20 বিশ্বকাপ ঝুঁকির মুখে। এবছর না হলে টুর্নামেন্ট হতে পারে পরের বছর ফেব্রুয়ারি-মার্চ কিংবা অক্টোবর-নভেম্বরে। যদি এবছর হয়ও গ্যালারিতে থাকবে না দর্শক, উপরন্তু বায়োসিকিউরিটির জন্য $10 মিলিয়ন খরচ করতে হবে। আর বাতিল হয়ে গেলে $80 মিলিয়ন ক্ষতি হবে আয়োজক অস্ট্রেলিয়ার। ক্ষতি পুষিয়ে নিতে আসছে ডিসেম্বরে বিরাট কোহলিদের সফর নিয়ে বেশ আগ্রহী ক্রিকেট অস্ট্রেলিয়া। করোনা ভাইরাসের কারণে বাতিল হলো এবারের বোস্টন ম্যারাথন প্রতিযোগিতা। 1897 সাল থেকে প্রতি বছর যুক্তরাষ্ট্রে আয়োজন হয় এই ম্যারাথন প্রতিযোগিতার, যেখানে প্রায় 30,000 প্রতিযোগী অংশ নেয়। ঐতিহ্যবাহী এই ঐতিহ্য অনুযায়ী এবারও 20 এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বোস্টন ম্যারাথন। করোনার প্রাদুর্ভাব ছড়িয়ে গেলে মার্চে প্রতিযোগিতা পিছিয়ে 14 সেপ্টেম্বর করা হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় 142 বছরের ইতিহাসে এবারই প্রথম বাতিল হলো প্রতিযোগিতাটি। আগামী বছর 19 এপ্রিল হবে বোস্টন ম্যারাথন। এদিকে করোনার কারণে পিছিয়ে গেছে বার্লিন ম্যারাথন ও ওয়ার্ল্ড ম্যারাথন মেজর্সও। তবে এই দুই প্রতিযোগিতা এখনো বাতিল ঘোষণা করা হয়নি। এবারে ফুটবলের খবর জানাবো। আবারও মাঠে ফিরছে ইতালিয়ান শীর্ষ ফুটবল লিগ সিরি আ। 20 জুন থেকে খেলা শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির ক্রীড়ামন্ত্রী ভিনসেনজো স্পাদাফোরা। লিগ শুরু হওয়ার জন্য সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত মিললেও লিগ কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও চূড়ান্ত দিনক্ষণ জানানো হয়নি।
মহামারী করোনা ভাইরাসের কারণে গত 9 মার্চ স্থগিত করে দেওয়া হয় সিরিয়া। 3 মাসের বেশি সময় পর ফের মাঠে গড়াতে যাচ্ছে খেলা। লিগ সামনে রেখে এই মাসের শুরুতে একক পর্যায়ে অনুশীলন শুরু করে ক্লাবগুলো, আর এ সপ্তাহ থেকে শুরু হয়েছে গ্রুপ অনুশীলন। ইতালিয়ান ফেডারেশন অবশ্য আগামী 20 আগস্টের মধ্যে এই মৌসুমের খেলা শেষ করতে চায়। যদি কোনো কারণে খেলা শুরু হওয়ার পর পুনরায় বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে বিকল্প হিসেবে প্লে অফ প্রক্রিয়া অনুসরণ করার কথাও জানায় তারা। 26 ম্যাচে 63 পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে জুভেন্টাস, সমান ম্যাচে তাদের চেয়ে 1 পয়েন্ট কম নিয়ে 2-এ রয়েছে লাৎসিও। এবার এক নজরে প্রিমিয়ার লিগের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। রোববার থেকে চলবে লঞ্চ, সোমবার থেকে বাস। গণপরিবহন চালুর আগেই ঢাকামুখী মানুষের ঢল। একদিনের রেকর্ড আক্রান্ত 2500, মৃত্যু 23 জনের। সপ্তাহে করোনা রোগী বাড়ছে 10,000 করে, শঙ্কিত বিশেষজ্ঞরা। লিবিয়ায় 26 বাংলাদেশিকে হত্যার বিচার পাওয়া কঠিন হবে বললেন পররাষ্ট্রমন্ত্রী। সুন্দরবনে পথ হারানো 6 কিশোরকে উদ্ধার করল পুলিশ। ঢাকা মেডিকেলে চলছে করোনা রোগীদের প্লাজমা চিকিৎসা। পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে উত্তাল মিনিয়াপোলিস। এবং টি-20 বিশ্বকাপ ঝুঁকির মুখে মনে করে আয়োজক অস্ট্রেলিয়া। এই ছিল নিউজ এট 8। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ATN নিউজ। ATN নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START স্পেস AN এবং পাঠিয়ে দিন 595 নম্বর।